রেকর্ডিং তো হচ্ছে না? জি, রেকর্ডিং শুরু হয়েছে। আচ্ছা জি। আচ্ছা, এই যে আমাদের এই মডিউল 6 এবং 7 কেন ইম্পর্টেন্ট, এটা আমরা এখন ব্যাখ্যা করব। সেটা হইলো যে আমরা গত ক্লাসগুলোতে রিস্ক হ্যাজার্ড কমাইছি, ভালো কথা। কিন্তু অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট এডিও রিস্ক কমায়, হ্যাজার্ড কমায়। কিভাবে হয়, মানে নেয়ার মিস হইলে এটারে আমি যদি রিপোর্ট করি, এটা রিস্ক হ্যাজার্ড কমায়। অ্যাক্সিডেন্ট হইলে ওইটা রিপোর্ট করলে এটাও রিস্ক হ্যাজার্ড কমায়। তো এই এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং এই জিনিসগুলো, মানে এই চ্যাপ্টার গুলো অনেক ইম্পর্টেন্ট। ওয়ার্ক প্লেসে কাজ করলে আমরা নেয়ার মিস প্রতিদিন দুই একটা হবে, নেয়ার মিস রিপোর্ট করতেই হবে। এবং এটা করা বাধ্যতামূলক, এটার একটা আইনও আছে। এই জিনিসটা আমরা শিখবো। তাহলে এখানে প্রশ্ন হলো ইনভেস্টিগেশন ইনভেস্টিগেটিং অ্যাক্সিডেন্ট এন্ড ইনসিডেন্ট। এই ইনসিডেন্টের মধ্যে দুইটা জিনিস আছে, একটা অ্যাক্সিডেন্টও আছে, নেয়ার মিসও আছে। আর অ্যাক্সিডেন্ট তো আলাদা, অ্যাক্সিডেন্ট এই জিনিসটাও আমরা আলোচনা করব। আমাদের হোয়াই ইনভেস্টিগেট অ্যাক্সিডেন্ট এন্ড ইনসিডেন্ট, আমাদের কেন অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট তদন্ত করতে হয়, এবং অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট কিভাবে ঘটে, এবং এই তদন্তটা কিভাবে পরিচালনা করতে হয়। এখানে যেটা আমরা আলোচনা করে আসছিলাম যে হোয়াই ইনভেস্টিগেট অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট, এটার যদি অ্যান্সার বলি আমরা, আপনি নিজের ভাষায় বললে যে আমরা এতদিন যে চ্যাপ্টার গুলো পড়ে আছি, ওই চ্যাপ্টার গুলোতে কখনো লাইভলিহুডের মাধ্যমে রিস্ক কমাইছি, হ্যাজার্ড কমাইছি, কখনো কনসিকুয়েন্সের মাধ্যমে কমাইছি, কখনো কনসিকুয়েন্স লাইভলিহুডের মাধ্যমে কমাইছি, কখনো ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলের মাধ্যমে কমাইছি, কখনো অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের মাধ্যমে কমাইছি, কখনো পিপির মাধ্যমে কমাইছি। এইভাবে হ্যাজার্ড কমাইছি, রিস্ক অ্যাসেসমেন্ট করে হ্যাজার্ড কমাইছি, পারমিট টু ওয়ার্ক করে হ্যাজার্ড কমাইছি, জব সেফটি অ্যানালাইজ করে হ্যাজার্ড কমাইছি, মেথড স্টেটমেন্ট করে হ্যাজার্ড কমাইছি। এখন যেটা আমরা করব ওইটা হইলো নেয়ার মিস রিপোর্ট করে, অ্যাক্সিডেন্ট কইরা অ্যাক্সিডেন্ট রিপোর্ট কি যে করতে হয়, নিয়ার মিস রিপোর্ট যে করতে হয়, নিয়ার মিস ঘটার পর অ্যাক্সিডেন্ট হ্যাপেনিং হওয়ার পর যে এই আমি রিপোর্ট গুলো করবো। এইটাও অ্যাক্সিডেন্ট, মানে আমার কি হ্যাজার্ড কমাবে, রিস্ক কমাবে। তো এই জিনিসটাই আমাদের এই চ্যাপ্টারের মূল ফোকাস। এখানে ইনসিডেন্টটা এখানে সুন্দরভাবে দেওয়া নাই আমি মনে করি। ইনসিডেন্ট মধ্যে দুইটা জিনিস আছে। আমরা ইনসিডেন্ট সমান সমান লিখবেন অ্যাক্সিডেন্ট প্লাস নিয়ার মিস। ইনসিডেন্ট সমান 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 দিয়ে লিখবেন অ্যাক্সিডেন্ট ইনটু নিয়ার মিস। আর ইনসিডেন্ট জিনিসটা কি, এটা মেবি ইয়েস, মানে মেবি এর যখন অ্যাক্সিডেন্ট ঘটবে তখন মেবি ইয়েস হয়ে যাবে। আর যখন অ্যাক্সিডেন্ট ঘটার কথা ছিল ঘটে নাই, তখন নো হয়ে যাবে। তাইলে ইনসিডেন্ট সমান সমান অ্যাক্সিডেন্ট প্লাস নিয়ার মিস। ফজরে ভাই বলেন তো আমি কি বলছি কথাটা? ইনসিডেন্ট ইকুয়াল টু অ্যাক্সিডেন্ট প্লাস অ্যাক্সিডেন্ট নিয়ার মিস। প্লাস নিয়ার মিস। অ্যাক্সিডেন্ট মানে মেবি ইয়েস। কি অ্যাক্সিডেন্ট মানে, আমরা সংক্ষেপে মনে রাখার জন্য মেবি ইয়েস। মেবি ইয়েস মানে কি, এখানে মানে সম্পদ সমস্যা হইতে পারে, প্রপার্টিজ সম্পদ, মানুষের সমস্যা হইতে পারে। মেবি ইয়েস মানে অ্যাক্সিডেন্ট হইলে আপনার প্রপার্টি সমস্যা হইতে পারে, মানুষ অ্যাক্সিডেন্ট হইতে পারে। আর যেটা হলো মেবি নো, যেটা হলো নেয়ার মিস, মানে হওয়ার কথা ছিল হয় নাই। আর এখানে অ্যাক্সিডেন্টের সংজ্ঞাটা এখানে বলছে যে যে অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে প্রপার্টি ড্যামেজও হইতে পারে, লোক ইনজুরি হইতে পারে। কিন্তু এখানে তিনটা জিনিস হবে, একটা হবে অ্যাক্সিডেন্ট হবে, একটা নেয়ার মিস হবে, আর একটা ইনসিডেন্ট হবে। আর ইনসিডেন্ট আপাতত মনে রাখেন, ইনসিডেন্ট সমান সমান অ্যাক্সিডেন্ট প্লাস নেয়ার মিস, এটুকু মনে রাখেন। আর নেয়ার মিস তো একটা আছে। নেয়ার মিস হলে একটা জিনিস, যেমন আপনি হুন্ডা চালাইতেছেন, হুন্ডা চালানোর পর একজনের পায়ের উপর উঠে যাইতো, তা আপনি কনফিডেন্ট হুন্ডা চালাইতে পারেন, এর জন্য যে লাগলো না, লাগার কথা ছিল, ক্ষতি হওয়ার কথা ছিল, ক্ষতি হইলো না, এটা হইলো নেয়ার মিস। আর অ্যাক্সিডেন্ট হলে যেটা ক্ষতি হবে। তো এগুলোর ইনভেস্টিগেশন করতে হয়। আমি কেন এটার ইনভেস্টিগেশন করবো, এটার ইনভেস্টিগেশন এই জন্য করতে হয় যে আমার এটা ইনফোর্সমেন্ট অথরিটি। ইনভেস্টমেন্ট অথরিটি মানে সিভিল ডিফেন্স। সিভিল ডিফেন্স আমাদের বাংলাদেশে 10 নম্বরে আছে, দেখবেন যারা ওই ফায়ার ফাইটার আছে, এরা হলো সিভিল ডিফেন্স। কোনো অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট হইলে সিভিল ডিফেন্সের কাছে এটা ইনফরমেশন দিতে হয়। এই জন্য আমার অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট হইলে আমার এটা ডকুমেন্ট করতে হবে, রিপোর্ট করতে হবে যে কোনো সময়। ইনফোর্সমেন্ট অথরিটি আমার কাছ থেকে এই ডকুমেন্টটা চাইতে পারে, আর আমি এটা দিতে বাধ্য থাকবো।
ইনভেস্টিগেশনটা করলে কি হবে? ইনভেস্টিগেশনটা করলে আমি এই জন্য করবো যে যে ঘটনা ঘটছে সেম ঘটনাটা যাতে আর দ্বিতীয়বার না হয়, এটাও একটা আমার কি ইনভেস্টিগেশন করার একটা উদ্দেশ্য। আমি ইনভেস্টিগেশনটা কেন করব? আমার কোম্পানির সাথে ইন্স্যুরেন্স কোম্পানির একটা ব্যাপার থাকে, ইন্স্যুরেন্স কোম্পানির সাথে একটা লিখিত চুক্তি থাকে, সেটা যদি মানে লজিক্যাল হয় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি ওইটার ব্যয় বহন করবে। কেউ যদি ইচ্ছাকৃত ভাবে করে, ক্রিমিনালি করে করে, সেক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি করবে না। এই জন্য ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স কোম্পানিরও কি যে আমি রিপোর্টটা করব এটা আমি দিতে বাধ্য থাকবো বা কোম্পানি দিতে বাধ্য থাকবে। আর ইনভেস্টিগেশনটা করলে আরো একটা লাভ কি? ইনভেস্টিগেশন করলে আরো একটা লাভ হইলো যে আমি যে অ্যাক্সিডেন্টের যে কস্ট, এই কস্টটা আমি মানে বাইর করতে পারবো। এত কইরা আমার ইনভেস্টিগেশন করলে অনেক লাভ। আমার কথা কি সাজ্জাদ ভাই বোঝা গেছে? জি, বুঝতে পারছি। ভবের রাব্বি ভাই বলছেন? জি, বুঝতে। আচ্ছা, আমি এখন কন্টিনিউ করব, যদি আপনি না বুঝাবেন হাত উঠাবেন, মেসেজ দিবেন, সমস্যা নাই, কথা বলবেন, আমি এখন কন্টিনিউ করব। আচ্ছা, এখন হইলো যে কি বেনিফিট অফ ইনভেস্টিগেশন আর আমরা ইনভেস্টিগেশন করার পর আমার কি লাভ হইলো? ওখানে তো কতগুলো লাভ দেখছি। ইনভেস্টিগেশন করার পর আমার যে ওয়ার্ক প্লেস, সেফ ওয়ার্ক এনভায়রনমেন্ট হবে, সেফ ওয়ার্ক এনভায়রনমেন্ট হবে। নট অনলি সেফ ওয়ার্ক এনভায়রনমেন্ট বাট অলসো ইমপ্রুভ মোরাল, ইমপ্রুভ ওয়ার্কার মোরাল। মানে ওয়ার্কারদের যে মন মানসিকতা এটা তা উন্নত থাকবে। শুধু এইটাই নাই, আমার যে ব্যবসার ক্ষতি, আমার যে ব্যবসার মধ্যে টাইম লস হইতো, ব্যবসার লস হইতো, এটা থেকেও বাধা দিবে। শুধু তাই নয়, আমি এটা যদি করি তাহলে আমার কি অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট তো তো যে হইতো এটা থেকে বাধা দিবে। এবং এটা করলে লোকজন কি অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট সম্বন্ধে স্কিল হবে। এখানে একটা জিনিস দেখাইছে যে একটা ছবি আছে, এখানে কি আছে, একটা ছবি আছে। এই যে ছবি, এখানে কাজ করতেছিল, কাজ করার পরে একটা হ্যামার এটা পড়ে দিতেছিল। এরকম যদি পড়ে যায় এটা নেয়ার মিস করতে হবে। এরকম হইলে কি করতে হবে? নেয়ার মিস রিপোর্ট করতে হবে। নেয়ার মিস রিপোর্ট যে করতে হবে, এটা কোন আইনের বলে করব নেয়ার মিস রিপোর্টটা? আচ্ছা, আমরা আইনটা দেখে আসি একটু। আচ্ছা, আমরা যে নেয়ার মিস রিপোর্ট করবো, আমরা যে অ্যাক্সিডেন্ট রিপোর্ট করব, এই আইনটা হলো এইটা। এটা আমরা চ্যাপ্টার 4-ও পড়ছি, এটা মনে রাখেন। এই আইন অনুসারে নেয়ার মিস রিপোর্ট করা, অ্যাক্সিডেন্ট রিপোর্ট করা বাধ্যতামূলক। দ্য রিপোর্টিং অফ ইনজুরি, ডিজেস, ডেঞ্জারাস অকারেন্স রেজুলেশন 1995 গিভ অল ডিটেলস। এই এই যে একটা আইন, এই আইন অনুসারে আমার কি নেয়ার মিস রিপোর্ট করতে হবে, অ্যাক্সিডেন্ট হলে অ্যাক্সিডেন্ট রিপোর্ট করতে হবে, মৃত্যুর ঘটনা হলে মৃত্যুর ঘটনা রিপোর্ট করতে হবে। তাইলে আমরা একটা নেয়ার মিস রিপোর্ট আপনি আমি হাতে কলমে করে দেখাবো, আমি একটা রিসেসমেন্ট হাতে কলমে করে দেখাবো। এটা হলো আজকের ক্লাস শেষ হওয়ার পর পরবর্তী ক্লাসে একদম ইম্পর্টেন্ট থাকবেন। প্রশ্নগুলোতে যাতে ম্যাক্সিমাম নাম্বার পান এই প্রশ্নগুলো আলোচনা করব। আর আমি একটা রিসেসমেন্ট করে দেখাবো, আমি একটা নেয়ার মিস রিপোর্ট করে দেখাবো। নেয়ার মিস রিপোর্টটা সবাই করতে পারে না, এই জন্য এই ফরম্যাটটা আপনার থাকতে হবে, করতে হবে। এখন এই জিনিসটা বুঝেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। হাউ ডু অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট হ্যাপেন, এটা কিভাবে ঘটে? আপনার ইমিডিয়েট কজের কারণে হয়, আন্ডারলাইন কজের কারণে হয়, রুট কজের কারণে হয়। এই যে আমরা এখানে যে গদ আছে, গদ দেখে বুঝবেন না, তাহলে আপনি কি কি করতে হবে? ইমিডিয়েট কজটা কি? ইমিডিয়েট কজ হইলো যেখানে আনসেফ অ্যাক্ট হবে, আনসেফ কন্ডিশন হবে। এখন প্রশ্ন হইতে পারে যে আনসেফ একটা কি? আপনি ওয়ার্ক প্লেসের ভিতরে ঢুকে গেছেন, আপনি যে পিপি পরেন না, আপনি যে সেফটি হেলমেট পরেন না, আপনি যে সেফটি শু পরেন না, আপনি যে সেফটি বেস্ট পরেন না, এটা হলো আনসেফ অ্যাক্ট। তাহলে আনসেফ অ্যাক্ট হইলো। এখন আনসেফ কন্ডিশনটা কি হইলো? আমি যে এরিয়ায় কাজ করব ওখানে ওয়েল পইরা থাকতে পারে, ওখানে পানি থাকতে পারে, যেটার কারণে আমি পইরা স্লিপ ভেজা খাইতে পারি। তো এই যে মানে তোল পইরা রইলো, পানি পইরা রইলো, যেটার কারণে আমি পিচ্ছিল খাইতে পারি, এটা হলো আনসেফ কন্ডিশন। আর আনসেফ একটা আবার রিপিট করতেছি, পিপি না পরে, এটা হলো আনসেফ অ্যাক্ট। তাহলে ইমিডিয়েট কজের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো আনসেফ অ্যাক্ট আছে, আনসেফ কন্ডিশন আছে। এটা আমি আপনাদের বুঝাইছি, এটা আপনারা শুনছেন, আরো শুনবেন।
আন্ডারলাইং কজ কোনটা? আন্ডারলাইং কজ হলো যে আপনি কোনো একটা কাজ করবেন, কাজ করার আগে ট্রেনিং করাইলেন না, লেক অফ ট্রেনিং, লেক অফ সুপারভিশন, কাজটা করার সময় সুপারভিশন করেন নাই, এবং কোনো কাজ করার আগে হাউস কিপিং করতে হয়, কাজের শেষে হাউস কিপিং, আমরা হাউস কিপিং ঠিক মতো করেন নাই, অথবা আমরা ওয়ার্কারের কাজের বেশি চাপ দিলেন, এটা হলো আন্ডারলাইং কজ। এখন তাহলে রুট কজটা কি? রুট কজটা হইলো যে ডকুমেন্ট, যেমন আমরা কাজ করতে গিয়ে আমরা রিসেসমেন্ট থাকতে হবে, আমরা পারমিট টু ওয়ার্ক থাকতে হবে, জেএসএ থাকতে হবে, মেথড স্টেটমেন্ট থাকতে হবে। শুধু এটা থাকলে হবে না, আপনার কি কম্পিটেন্ট লোক থাকতে হবে। তাহলে ইমিডিয়েট কস্টও আমরা বুঝতে পারলাম, আন্ডারলাইন কস্টও বুঝতে পারলাম, রুট কস্টও বুঝতে পারলাম। এখানে একটা ঘটনা ঘটছে, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টটা কেন হয়েছে এটা আমার বুঝতে হবে। আচ্ছা, আমি এটা একটু ইয়ে করে নিই, হাইলাইট করে নিই। এই লোকটা শর্টকাট করছে, কি করছে? শর্টকাট করছে, সে ফায়ার এক্সিটের মাঝে দিয়া তারা আসতেছিল, এখান থেকে তার শর্টকাট। আপনি মনে করেন যে অ্যাক্সিডেন্ট যে হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার ম্যাক্সিমাম জিনিস হইলো শর্টকাট হওয়ার কারণে। শর্টকাট সে নিতেছিল, এবং শর্টকাট তো নিচে নিচি, সে মানে বাম দিকে ডান দিকে সামনে তাকাইতেছিল না। আর এখানে যে লোকটা, এই যে এখানে যে ফকলিফট ড্রাইভার, এও তারা করতেছিল। মানে ঘটনাটা ঘটে হইলো একটা আপনি বা কেউ হইলো ডিস্ট্রিবিউশন ডিপোর্টের একজন ম্যানেজার, সে মানে ফ্রাইডে কাজ শেষে, ওয়ার্কিং ডে কাজ শেষে চলে গেছে। তো কাজ শেষে চলে যাওয়ার পরে এখানে দুইজন লোক আছে, একজন ওয়্যার হাউসে কাজ করতো, সে ওয়্যার হাউসে সারাদিন কাজ করছে, এবং সারাদিন কাজ করার পর এখন তাড়াহুড়া যাওয়ার জন্য শর্টকাট শর্টকাট সে ফলো করতেছে, এটা তার ঠিক ছিল না শর্টকাট ফলো করা। অন্যদিকে যে ফকলিফট ড্রাইভার যে আছে, এই যে ফকলিফট ড্রাইভার, সেও একই, ফকলিফট কাজ শেষ করার জন্য তাড়া করতেছিল, এবং সে ফকলিফটে একটা টার্ন নিছিল, টার্ন নেওয়ার পর মানে টুয়ার্ড দা লোডিং বে এর দিকে যাইতেছিল, এই লোডিং বে এর দিকে যাইতেছিল তখন। তাইলে সেও শর্টকাট করতেছিল, সেও তাড়া করতেছিল। এর মধ্যে কি হয়েছে, যে এই যে লোকটা শর্টকাট করতেছিল, এটা কি তার আনঅথরাইজ অ্যাক্সেস ছিল, এবং সে কোনো দিকে দিকে তাকাইতেছিল না, এবং সে ফায়ার এক্সিট যে আসলে ওখান দিয়ে যাইতেছিল, যেটা তার যাওয়ার কথা না। এতে কইরা ফকলিফট ড্রাইভার তারা করতেছিল, ফকলিফট ড্রাইভারটা যখন দেখলো যে তারে দেখলো, তখন সে হার্ট ব্রেক করলো। হার্ট ব্রেক করার পরে মালগুলোতে ওই যে লোকটার উপর পড়ে গেল, আর ফকলিফটটাও স্থির থাকতে পারলো না। ফকলিফটে আবার একটা সমস্যা ছিল যে এটার মধ্যে ইন্সপেকশন কম ছিল, মেনটেনেন্স কম ছিল। এখানে যে ওয়েল লেকেজ হইতো, এই ওয়েলটা ছিল, এইটাও সে খেয়াল করে না। তো ওয়েল লেকেজের কারণে আর হার্ডওয়্যার কারণে এটা একটু কি সমস্যা হয়েছে। আর মালগুলো যে মানে মালগুলো কিসের মাল, এটা হলো ইয়ার মাল ছিল, কি বলে, পেন্ট পেন্ট বক্স ছিল, পেন্ট বক্স গুলো এই লোকটার উপর পড়ছে, পইরা কি হইলো, তার হইলো হাতও ভাঙলো, পাও ভাঙলো, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল। দুইটা লোকেরই সমস্যা ছিল। এ হইলো শর্টকাট করছে এবং আনঅথরাইজ অ্যাক্সেস দিয়ে আসছে। আর ফকলিফট অপারেটরও কি তাড়া করতেছিল, তাড়া করার কারণে আবার তার শুধু তাড়া করে নাই, তার এই যে ফকলিফটের মধ্যেও সমস্যা ছিল, যে ইন্সপেকশন এবং মেনটেন্যান্সের সমস্যা ছিল, এই কারণে এই অ্যাক্সিডেন্টটা ঘটছে। তাইলে এখানে ইমিডিয়েট কজ কি বুঝাইছে? ইমিডিয়েট কজ বুঝাইছে হইলো এখানে কি লোডটা আঘাতপ্রাপ্ত হয়েছে, এটা একটা ইমিডিয়েট কজ। লোডটা পড়ে গেছে, এটা একটা ইমিডিয়েট কজ। ফকলিফ স্কিডিং মানে ওই যে তোল লেকেজ লেকেজ হওয়ার কারণে এটা স্কিডিং করছে, এবং তোলের কারণে সে পিছল হয়ে গেছে, হার্ট ব্রেক করছে, এবং যে লোকটা আসতেছিল সে আনঅথরাইজ ভাবে আসতেছিল, এই জন্য তার স্পিডটাও কি সে ঠিক মতো ইয়া করতে পারে নাই। তো এই জন্য এটা হলো ইমিডিয়েট কজ। আর ইমিডিয়েট কজের মধ্যে যদি আমরা নিজের ভাষায় বলি, ইমিডিয়েট কজ হলো যে আনসেফ অ্যাক্ট ছিল, আনসেফ কন্ডিশন, এটি সব এখানে যতগুলো দেখেন আপনি হিসাব করে মিলিয়ে দেখেন, সব হইলো আনসেফ অ্যাক্ট, আনসেফ কন্ডিশন। আর যেটা হলো আন্ডারলাইং কজ হইলো যে ফকলিফটটা মেনটেনেন্স না থাকার কারণে, ইন্সপেকশনে থাকার কারণে লেকেজ যে হয়েছে এটা বুঝতে পারে নাই। তারপর এই লোকটা কাজটা তাড়াতাড়ি করার চেষ্টা করতেছিল, ওখানে যে স্পিড ব্রেকার ছিল স্পিড ব্রেকারটা সরাই দিছে,
তার লেক অফ মেনটেন্স এন্ড ইনস্ট্রাকশন, এটা অলরেডি বলছি, এটা থাকার কারণেই তার এই টোলটা লেকেজ হয়েছে, সে বুঝতে পারে নাই। আর লোকটা কি শর্টকাট করতেছিল, মানে টেকিং এ শর্টকাট, এও শর্টকাট করতেছিল, ওই লোকটাও শর্টকাট করতেছিল, কাজ থেকে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য কি সে এরকম তাড়াহুড়া করতেছিল। তাহলে রুট কজ কি? লেক অফ সুপারভিশন ছিল। তারপর কি? ওয়ার্ক প্রেশার ছিল। পুয়ার কাস্টম এন্ড প্র্যাকটিস, পুরানো পদ্ধতিতে কাজ করতেছিল, তো এটা ছিল তার রুট কজ। তো এই এগুলোর কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এখন আমরা অ্যাক্সিডেন্টটারে করব, কি করব? অ্যাক্সিডেন্টটা ইনভেস্টিগেশন করব। তো ইনভেস্টিগেশন করলে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, মেক শিওর দ্য ইনজুরিড পারসন ইজ লোক আফটার, মানে যে ইনজুরেন্স হয়েছে এটা হলো প্রায়োরিটি, হলো ইনজুরি পারসন তার লোক আফটার করতে হবে, তার দরকার হলে মেডিকেলে নিয়ে যেতে হবে, তার খোঁজ খবর নিতে হবে। এটা হলো আমাদের প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হলো যে আমার যে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে চারদিকটা এটা ব্রেকেট করতে হবে। চারদিক দিয়ে ব্যারিকেড করে কি করতে হবে, কেন ব্যারিকেড করতে হবে, এটা এভিডেন্স নিতে হবে, এটার ফটো নিতে হবে, এটার ডকুমেন্ট নিতে হবে, এটা কি করছে এটা নিতে হবে। এই জন্য চারদিক দিয়ে আমার কি ব্যারিকেশন করে রাখতে হবে, এবং এটা রিপোর্ট করতে হবে, অ্যাক্সিডেন্টটা রিপোর্ট করতে হবে, এটা কোনো একটা প্রশ্ন থাকবে এই ধারাবাহিক ছয়টা। তারপর কি আমার এটা কি অ্যাক্সিডেন্ট রিপোর্ট করতে হবে, আমরা অলরেডি বলছি এই জিনিসটা, অ্যাক্সিডেন্ট রিপোর্ট করতে হবে, এই যে এটা কোন আইন অনুসারে করতে হবে? দ্য রিপোর্টিং অফ ইনজুরি, ডিজিজ এন্ড ডেঞ্জারাস অকারেন্স রেজুলেশন 1995। এই আইন অনুসারে যদি মৃত্যু হয়ে যায় এটারও একটা অ্যাক্সিডেন্ট রিপোর্ট করতে হবে, মেজর ইনজুরি হলে অ্যাক্সিডেন্ট রিপোর্ট করতে হবে, নেয়ার মিস হলে অ্যাক্সিডেন্ট রিপোর্ট করতে হবে। এই জিনিসগুলোর কারণে আপনি কি অ্যাক্সিডেন্ট রিপোর্ট করতে হবে। এখন এই যে ইনভেস্টিগেশনটা কারা কারা ক্যারি আউট করবে, ইনভেস্টিগেশনটা যারা ওয়ার্ক প্লেসের সাথে পরিচিত তারা ক্যারি আউট করবে। ইনভেস্টিগেশনটা কারা পরিচালনা করে? সামওয়ান ফেমিলিয়ার উইথ দ্য ওয়ার্ক লোকেশনের সাথে যারা পরিচিত তারা ইনভেস্টিগেশন করবে। ইনভেস্টিগেশনের সময় ম্যানেজারও থাকতে পারে, সুপারভাইজারও থাকতে পারে, সিনিয়র ম্যানেজারও থাকতে পারে। তার ইনভেস্টিগেশনের সময় সেফটি পার্সনও থাকতে হবে। ইনভেস্টিগেশনের সময় ওয়ার্কারের যে হেড, ওয়ার্কার রিপ্রেজেন্টেটিভও থাকতে পারে। মানে ইনভেস্টিগেশনের সময় একজন পার্সন থাকবে যে অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট সাথে ইনভলভ আছে, যদি সম্ভব হয় এটা থাকতে হবে। অ্যাক্সিডেন্টের সময় একজন টেকনিক্যাল এক্সপার্ট বা ইঞ্জিনিয়ার থাকতে হবে। এই লোকেরা থাকে, এই গ্রুপটা থাকে, তারা কি ইনভেস্টিগেশন ক্যারি আউট করবে। এই জিনিসটা আমরা আলোচনা করছি। এটা হলো আমরা ফ্যাটাল হইলে, তারপর মেজর হইলে, সিরিয়াস হইলে, মাইনর হইলে কি হবে। ফ্যাটাল হইলে 100% বুঝায়, এটাতে মৃত্যু বুঝায়। মেজর হইলে এটা ডিজেবল, একটা হাত যাইতে পারে, পা যাইতে পারে, এটা এটা বুঝায়। সিরিয়াস হইলে কি 2-3 দিন মানে ট্রিটমেন্টের পর সুস্থ হয়ে যাবে, এটা বুঝায়। মাইনর হইলে ফার্স্ট ট্রিটমেন্ট দিলে যে ঠিক হয়ে যাবে, এটা বুঝায়। এটাই বুঝাইছে যে হাই লেভেল ইনভেস্টিগেশন মানে 100%, এটার জন্য মৃত্যুর কারণ হচ্ছে। মিডিয়াম লেভেল ইনভেস্টিগেশন যেটার জন্য ডিজেবল হয়ে যেতে পারে। লো লেভেল ইনভেস্টিগেশন যেটা 3 দিন ট্রিটমেন্টের পরে ঠিক হতে পারে। মিনিমাল ইনভেস্টিগেশন যেটা ফার্স্ট এড দিলে ঠিক হয়ে যেতে পারে। এখন আমার কি করতে হবে? এ গুড ইনভেস্টিগেশন হ্যাজ এ স্ট্রাকচার অ্যাপ্রোচ। আমরা গুড ইনভেস্টিগেশনটা কিভাবে করব? গুড ইনভেস্টিগেশন করার জন্য আমরা কি করতে হবে? আপনি কি করতে হবে গুড ইনভেস্টিগেশন করার জন্য? আমরা ছবি নিতে হবে এখানকার, তারপর এখানে যারা কাজ করে এদের স্টেটমেন্ট নিতে হবে, উইটনেস অফ স্টেটমেন্ট মানে তাদের বর্ণনা নিতে হবে। এখানে ডকুমেন্ট নিতে হবে, এখানে কি রিসেসমেন্ট ছিল, পারমিট টু ওয়ার্ক ছিল, এখানে কি জব সেফটি অ্যানালাইসিস ছিল, এডিট ধরবেন, মেথড স্টেটমেন্ট ছিল, এগুলো ধরবেন। কেননা এগুলো এডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, কাজ করার আগে হইলো এই মেথড স্টেটমেন্ট মানে ডকুমেন্ট সেফ সিস্টেম অফ ওয়ার্ক, পরে হইলো কাজ। তো এখন যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি ডকুমেন্ট গুলো টানবেন, এখানকার ছবি নিবেন, এখানকার স্টেটমেন্ট নিবেন।
স্টেটমেন্ট নিয়ে কি করবেন, এটা কি ব্যক্তিগত কারণে ভুল হয়েছে, এটা কি ব্যক্তিগত ভালো কারণে ভুল হয়েছে না ইচ্ছা করে ভুল করছে, এটা আপনার কি বাইর করতে হবে, অ্যানালাইজ করতে হবে। এবং এই অনুসারে কন্ট্রোল মেজার নিতে হবে। কন্ট্রোল মেজার নিয়ে কি লাভ, আমরা আগেই বলছি যে ডকুমেন্টের কারণে, তারপরে যে হাইরার্কি অফ রিস্ক কন্ট্রোল কারণে যেমন অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট কমে, আর আমরা ইনসিডেন্ট রিপোর্ট করলেও অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট এটা কমে। তো এই যে অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট যাতে বাধাপ্রাপ্ত হয়, কমে, এই জন্য আমরা রিভিউ করতে হবে, কন্ট্রোল মেজার নিতে হবে এবং অ্যাকশন প্ল্যান করতে হবে। অ্যাকশন প্ল্যানটা কে করবে, কার দ্বারা হবে, যে এই কাজের জন্য অথরিটি সে তার দ্বারা হবে, যে এই কাজের অথরিটি তার দ্বারা হবে। ঠিক আছে, এইভাবে আমরা কাজ করব। এখানে হলো এক্সটার্নাল রিলেশন। এক্সটার্নাল রিলেশনটা এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনার পরিকল্পনা থাকতে হবে যে বাইরে থেকে যদি এনফোর্সমেন্ট অথরিটি আছে, এনফোর্সমেন্ট অথরিটি বলতে যেটা বোঝায় যে সিভিল ডিফেন্স, এটা ওই যে 10 নম্বর ফায়ার ফাইটার যারা, এরা আসতে পারে ঘটনা ঘটার পর, মিডিয়া আসতে পারে, লোকাল অথরিটি আসতে পারে। তো এরা আসলে যে সে কথা বললে হবে না, যে এখানে কথা বলার জন্য অথরাইজ তার সাজায় গুজায় কথা বলতে হবে। এবং তারা যখন আসবে তখন এখানে যখন ওয়ার্ক প্লেসে এসে ইন্সপেকশন অডিট করবে, তাদের বাধা দেওয়া যাবে না, তাদের কি সহযোগিতা করতে হবে, তাদের সহযোগিতা করতে হবে। তারা হয়তো কি নিবে, কিছু মানে ডকুমেন্টের কপি নিবে, স্ট্যাম্পল নিবে, তারপর কিছু ফটো নিবে, লোকদের মানে কোশ্চেন করবে, কোশ্চেন করে জানবে। এখানে বলছে যে এই এই কাজগুলো করার সময় যারা তারা বাইরের লোক, তাদের অতিথি মনে করতে হবে, তাদের র্যাঙ্ক অনুসারে তাদের সম্মান করতে হবে। হ্যাঁ ফজলি ভাই, বোঝা গেল? সাজ্জাদ ভাই বোঝা গেল বলেন, তারপরে আবার শুরু করবো। হ্যাঁ, জি বুঝতে বুঝতে পারছি। পারছি। গুড গুড, এখন আমরা মডিউল 7 এটা করবো, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা এখন যেটা করব এটা মডিউল 7 জিনিসটা আমরা আলোচনা করবো, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে কি আছে, ইন্টারনাল আছে, এখানে কি আছে, এখানে এক্সটার্নাল অডিট আছে, এখানে কি আছে, অ্যাক্টিভ মনিটরিং আছে, এখানে কি আছে, রিঅ্যাক্টিভ মনিটরিং আছে। এই জিনিসগুলো জানবো, এগুলো আমাদের ওয়ার্ক প্লেসে অনেক কাজে লাগবে। এখানে যেটা বলছে এটা হলো মেজারিং পারফরমেন্স, মানে আপনি কাজ যে করছে, কাজের মূল্যায়ন করা। তো আপনি কাজের মূল্যায়নটা কিভাবে করবেন, বা কাজের মূল্যায়ন কি পরিমাণ কাজ করছে এটা কিভাবে বলবেন, সেফটি হেলথ যে আছে, সেফটি হেলথের মেজারমেন্ট কিভাবে করবেন। মানে এখানে যে আপনার রিসার্চ দেখেন যে পারমিট টু ওয়ার্ক আছে, আমি বললাম এই সেম কথাগুলো বলতেছি, এডি নিয়েই মেজারমেন্ট করতে হবে। এখানে কম্পিটেন্ট পিপল আছে কিনা এটা মেজারমেন্ট করতে হবে, এখানে ইন্টারনাল অডিট আছে কিনা এটা মেজারমেন্ট করতে হবে, এখানে এক্সটার্নাল অডিট আছে কিনা এটা মেজারমেন্ট করতে হবে। এখানে যে জিনিসটা বলছে যে আপনি একজন হেলথ আর সেফটি কিভাবে ম্যানেজ করবেন, এটা এটা নিয়ে কি করবেন, কিভাবে করবেন। বলছে যে আগে যে ভুল ত্রুটি হয়েছে, ভুল ত্রুটি গুলো তো আপনি কভার করছেন, কিভাবে করছেন, লাইভলিহুড এর মাধ্যমে কভার করছেন, কনসিকুয়েন্স এর মাধ্যমে করে দিচ্ছেন, রিস্ক অ্যাসেসমেন্ট দিয়ে কভার করছেন, জব সেফটি অ্যানালাইসিস এর মাধ্যমে কভার করছেন, পারমিট টু ওয়ার্ক কভার করছেন। এখন এটা এভারেজ কি থিঙ্কিং করবেন যে গত বছর কিরকম কাজ হইলো, আর এই বছর কি কাজ হইলো, গত বছর এই বছর কি ভালো হয়েছে কিনা, এটা আপনি চিন্তা করবেন। তো ভালো যদি না হয় আরো ভালো করার জন্য চেষ্টা করবেন। এখানে বলছি মডিউল 4-এ একটা ঘটনা হয়েছিল যে এরা একটা টিমের মধ্যে কে জিতছে কে ঠকছে, এটা আমরা কি মূল্যায়ন করছিলাম, পরিমাপ করছিলাম যে এটার মধ্যে কে জিতছে আর কে ঠকছে। তো কাজের ক্ষেত্রেও আমাদের মূল্যায়ন করতে হবে কে
যে কে ভালো কাজ করছে। তারে যেমন ভালো কাজ করলে কলম তার ইয়া দিতে হয়, কি অ্যাওয়ার্ড দিতে হয়। আমাদের এডিসি তে অনেক অ্যাওয়ার্ড দিত, অনেক স্যামসাং কোম্পানি ছিল তো, অনেক মোবাইল দিছে, অনেক মোবাইল দিছে, অনেক ধরনের গিফট দিছে। আর যারা কাজ করে না তাদের আবার কি ইয়া করছে, মানে জরিমানা করছে। এখানে যে জিনিসটা বলছে এখানে হলো যে আমাদের চারদিকে কি হতে যাচ্ছে, এখন পর্যন্ত কি হতে যাচ্ছে, আমাদের যে সম্ভাব্য ভুল বা ডেঞ্জারাস এগুলোর ব্যাপারে আমরা কি উত্তর দিব, কি রেসপন্স করবো। এখানে বলছে একটা স্পিরিট মিটার, একটা স্পিরিট মিটার কি করে, স্পিরিট মিটার স্পিড সম্বন্ধে বার্তা এবং বর্তমান স্পিড নিতেও সাহায্য করে। আর এখানে আবার বলছে ফুয়েলের গ্যাস, যেটা ফুয়েল গ্যাস যেটা করে এটা হলো যে লরি যে আছে, লরিটা বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত এটা কাজ করে মেসেজ দেয়। এখানে বলছে ট্যাকগ্রাফ, ট্যাকগ্রাফটা কি ডিস্টেন্স এবং আওয়ার সম্বন্ধে তথ্য দেয়। স্যাটেলাইট কি দেয়, স্যাটেলাইটে সে কোন রোডে যাচ্ছে, এটা বিলম্ব হচ্ছে কিনা এই ব্যাপারে তথ্য দেয়। মানে যে একটা গাড়ি, গাড়ি সম্বন্ধে কিছু বললো আর কি, মূল জিনিস নিচে আছে। এখন এই যে রিয়েক্টিভ জিনিসটা কি, প্রোঅ্যাক্টিভ জিনিসটা কি, এটা আমি সুন্দরভাবে বলবো, আপনি মন দিয়ে শুনবেন এবং এটা আপনাদের প্রশ্ন করা হবে। আমার কথা কি বুঝতে পারছেন জি সাজেদ ভাই? জি বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি রিয়েক্টিভ আর প্রোঅ্যাক্টিভটা মানে ঘটনা আকারে বলবো, এটা আপনারা দুজন বলবেন, মন দিয়ে শুনবেন। আচ্ছা, প্রোঅ্যাক্টিভ জিনিসটা আগে বলি। প্রোঅ্যাক্টিভটা হলো যেমন আপনি ওয়ার্ক প্লেসে গেলেন, কিসের জন্য গেলেন, অডিটে গেলেন, উইকলি অডিটে গেলেন, মান্থলি অডিটে গেলেন, ওখানে লিফটিং এর কাজ হইতেছিল, লিফটিং এর রিগিং এর কাজ হইতেছিল। আপনি গিয়া দেখলেন লিফটিং এ এবং রিগিং এর কাজ 100% ঠিক আছে, কোনো ভুল ধরতে পারলেন না। আপনি ওয়ার্ক প্লেসে গেলেন, অন্য জায়গায় গিয়ে দেখলেন হট ওয়ার্কের কাজ হইতেছে, মানে হট ওয়ার্কের কাজও মানে সব ঠিকঠাক আছে, কোনো ভুল ধরতে পারলেন না। পরে আপনি কই গেলেন, আপনি গেলেন স্ক্যাফোল্ডিং এ, স্ক্যাফোল্ডিং এ গিয়েও দেখলেন যে এখানে সব ঠিকঠাক আছে। মানে সব যে ঠিকঠাক আছে এটা হলো প্রোঅ্যাক্টিভ। প্রোঅ্যাক্টিভ মানে হইলো ঘটনা ঘটার আগে যে জিনিসটা আপনি করে ফেলতে পারতেছেন, এটা হলো প্রোঅ্যাক্টিভ। আর রিয়েক্টিভ জিনিসটা হলো সেম জিনিসের উদাহরণ। রিয়েক্টিভ হলো যে আপনি গিয়া লিপিং এর রিগিং হয়েছে, চারদিকে ব্যারিকেশন দেওয়ার কথা ছিল, সাইনেজ দেওয়ার কথা ছিল, ব্যাটসম্যান থাকার কথা ছিল, একটা ভুল পাওয়া গেল, এটা রিয়েক্টিভ, মানে ঘটনা ঘটানোর পরে। হটওয়ার্কের কাজ চলতেছে যে ওখানে গিয়া মানে ওয়েল্ডার আছে, সব আছে, মনে করেন ফায়ার এক্সটিংগুইশার আছে, কিন্তু ফায়ার ওয়াচার নাই, যে এক্সটিংগুইশারটা চালাবে এটা নাই। তাহলে এখানে একটা ত্রুটি পাইলো, লিফটিং এ রিগিং এ একটা ত্রুটি পাইলো, এই যে ঘটনা ঘটার পরে। স্ক্যাফোল্ডিং এর উপরে গিয়ে দেখলেন একজন হেলমেট পরছে কিন্তু কি চেন স্টেপ করে নাই, এই যে মানে ঘটনা ঘটার পরে যেটা এটা হলো রিয়েক্টিভ, আর ঘটনা ঘটার আগে যেই কাজটা করা যায় এটা হলো প্রোঅ্যাক্টিভ। তো এই জন্য আমাদের ওয়ার্ক প্লেসে প্রোঅ্যাক্টিভ থাকতে হবে। প্রোঅ্যাক্টিভ থাকলে সবাই তারে পছন্দ করে। প্রোঅ্যাক্টিভ ব্যাপারটা আপনারা কি বুঝতে পারছেন, রিয়েক্টিভ জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন, একটু বলবেন। জি বুঝতে পারছি। একটু আমি বলেন তো নিজের। আমি আমার ভাষায় বলি, হ্যাঁ, প্রোঅ্যাক্টিভ রিঅ্যাক্টিভ হলো, আপনার বাসায় বললে এটাই তো ভালো। হ্যাঁ, আমি আগে থেকে তো জানি তো, একটু মানে গল্পর মতো করে বলি আমি আমার মতো করে। আমি যেটা এক জায়গায় পড়ছিলাম সেটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ লিডার আর রিঅ্যাক্টিভ লিডার। তো ওই জায়গায় আমি ওই যে দেখছিলাম যে, মনে করেন বন্যা আসবে, তো একটা হচ্ছে রিঅ্যাক্টিভ লিডার, যে বন্যা হওয়ার পরে খুব বেশি চেষ্টা করে যে কত তাড়াতাড়ি ক্ষয়ক্ষতি যেন পূরণ করা যায়, কিভাবে লোকজনকে বাঁচানো যায়। আর প্রোঅ্যাক্টিভ লিডার একজন, সে হচ্ছে বন্যা আসার আগে থেকে প্রস্তুতি নেয় যে বন্যা আসতে পারে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের লোকজনকে দূরে সরাইতে হবে, আমাদের খাবারের ব্যবস্থা করতে হবে, আমাদের আরো যা যা আনুষঙ্গিক মানে ব্যবস্থা করতে হয় আর কি, এগুলো আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখছে, তার কারণে আর কি ক্ষতিটা অনেক কম হয় ধরতে গেলে, মানে খুবই কম, নগণ্য আর কি ক্ষতি হয়। মাশাল্লাহ, মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে, এক্সিলেন্ট। সাজ্জাদ ভাই বলেন তো। যে কোনো কাজের ক্ষেত্রে ধরেন আগে সেফটি মেনটেন করা হচ্ছে যে প্রোঅ্যাক্টিভ, আর হচ্ছে এই কাজের কাজের ভিতর কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলা দেখা হচ্ছে যে কি রিয়েক্টিভ।
একটু বিস্তারিত বলতে পারবেন আর কি। তাহলে মানে এটি বলার সময় আপনার নতুন তো একটু বিস্তারিত বলবেন। আচ্ছা, হয়েছে, সুন্দর হয়েছে। তাহলে এইভাবে আমরা প্রোয়াক্টিভ রিয়েক্টিভ জিনিসটা বলবো। এখন এই যে রিয়েক্টিভ মেজারমেন্টটা কিভাবে বাইর করতে হয়, রিয়েক্টিভ মেজারমেন্টটা যে আছে এখানে, এই যে এটা একটা ফর্মুলার মতো। মানে যে নাম্বার অফ রিপিটেবল ইনজুরি ইন গিভেন, মানে এখানে যতগুলো ইনসিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, এই সংখ্যাটা, আর ওয়ার্কপ্লেস যে যতগুলো লোক আছে, এইটা এটা এটারে বাদ দিয়া তারপরে হলো ইন্টু 1 লাখ। এইভাবে আমরা কি রিএক্টিভ মেজারমেন্টটা বার করি। আবার বলতেছি, যতগুলো অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট হয়েছে ওই সংখ্যাটা বাঘ হইলো যতগুলো লোক আছে ইন্টু হইলো 1 লাখ। এইভাবে আমরা কি এই ফর্মুলার মাধ্যমে আমরা রিএক্টিভ মেজারমেন্ট করতে পারি। আচ্ছা, প্রোঅ্যাক্টিভ থাকলে ওইটা ভাই ওই যে বলছিল যে বন্যা আসার আগে মানে অনেক ব্যবস্থা নিছে, এর থেকে অনেক কিছু হয়ে গেছে, সেম জিনিস আর কি। আমরা যদি প্রোঅ্যাক্টিভ হই তাহলে আমাদের ওয়ার্ক এনভায়রনমেন্ট, ইকুইপমেন্ট এটা ঠিক থাকবে, সেফ সিস্টেম অফ ওয়ার্ক এন্ড প্রসিডিউর এটা ঠিক থাকবে। সেফ সিস্টেম অফ ওয়ার্ক এটা কোনো একটা অল্প কথা, এখানে গুলো আমাদের অনেক কথা শিখেছি যে এখানে মেথড ইনস্ট্রুমেন্ট থাকতে হবে, এখানে রিস্ক অ্যাসেসমেন্ট থাকতে হবে, এখানে জব সেফটি অ্যানালাইসিস থাকতে হবে, এখানে পারমিট থাকতে হবে, এখানে কম্পিটেন্ট থাকতে হবে, কম্পিটেন্ট মানে নলেজ থাকতে হবে, স্কিল থাকতে হবে, ট্রেনিং থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে নেসেসারি কি, এখানে নেসেসারি সাইনেজ থাকতে হবে। এখানে যে পিপল যারা, এরা কি পিপল এন্ড কন্ট্রাক্টর, এটা কি কম্পিটেন্ট থাকতে হবে। এই যে এগুলো হলো প্রোয়াক্টিভ। তাহলে আমার কি, আমি যদি প্রোঅ্যাক্টিভ থাকি তাহলে আমার কি ইন্ডিকেটর আমার মেজার করতে সহজ হবে। এবং আমি যে কোম্পানি বা গ্রুপের মেজার করব সেটা মানে কি লজিক্যাল হবে। শুধু এটা লজিক্যাল না হবে, এটা কোন লেভেলের হবে, এটাও আমি জানতে পারবো। এবং আমি এটার যে করলাম মানে ইনফরমেশন গুলো যে গ্যাদার করলাম, এটা গ্যাদার করতে গিয়ে যে আমার কস্ট হয়েছে এটা কি সাশ্রয় হবে। শুধু সাশ্রয় হবে না, আমি যে কাজটা করলাম এটা অর্গানাইজেশন এবং গ্রুপের লোক ক্লিয়ার বুঝতে পারবে। এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা বোঝেন। আচ্ছা, এই জিনিসটা কি, এটা হলো যে কিছু লোক থাকে যারা আপনার কোম্পানি ইনফরমেশন নিতে পারে, আপনি দিতে বাধ্য থাকবেন। একটা হইতে পারে ইন্টারনাল, হইতে পারে একটা এক্সটার্নাল হইতে পারে। ইন্টারনাল হলো কোম্পানির লোকের মধ্যে যারা, এরা কিছু ইনফরমেশন চাইলে আপনি ইনফরমেশন দিতে বাধ্য হবে, যেমন সিনিয়র ম্যানেজমেন্ট হইতে পারে, লাইন ম্যানেজার হইতে পারে, এমপ্লয় হইতে পারে, সেফটি হইতে পারে, এমপ্লয় রিপ্রেজেন্টেটিভ হইতে পারে, শেয়ার হোল্ডার বলতে পারে। শেয়ার হোল্ডার বলতে এখানে সাপ্লায়ার হইতে পারে, ওয়ার্কার হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, প্রজেক্ট ম্যানেজার হইতে পারে। এরা হইলো ইন্টারনাল, যেটা ইন্টারনাল, সাম উইল বি ইন্টারনাল টু দা অর্গানাইজেশন। ইন্টারনাল ইনফরমেশন নেওয়ার জন্য তারা কি অথরাইজ, আপনি দ্বিতীয় বাধ্য থাকবে। আর যারা এক্সটার্নাল মানে বাহির থেকে আসবে, এনফোর্সমেন্ট এজেন্সি গুলো মনে রাখেন, সিভিল ডিফেন্স যেটা ওই ফায়ার ফাইটার, ইন্স্যুরেন্স কোম্পানি হইতে পারে, ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আপনার একটা ডিল থাকতে পারে, চুক্তি থাকতে পারে, ক্লায়েন্ট হইতে পারে, আপনি হইলো কন্ট্রাক্টর, ক্লায়েন্ট হইতে পারে, মালিক পক্ষ হইতে পারে, পাবলিক হইতে পারে, শেয়ার হোল্ডার হইতে পারে। এরা এসে আপনার যে কোনো ইনফরমেশন নিতে পারে এবং এই ইনফরমেশন দেওয়ার জন্য আমরা বাধ্য, এবং এটা আইনের আইনে কাভার করে। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলেন। আচ্ছা, আমি বুঝলাম না, তাহলে তো কেউ বাকি থাকলো না। মোটামুটি সবার কথাই তো বলে ফেলেন, কোম্পানি থেকে লোকজন, পাবলিক, ক্লায়েন্ট, হ্যাঁ, ইন্স্যুরেন্সের লোকজন। কোনটা মানে এখানে? হ্যাঁ, এই জায়গায় মানে স্পেসিফিক করে বলে দিচ্ছে, আমি বলতেছি যে এটার পরে তো আর কেউ বাকি থাকে না। না, এখানে বাকি থাকে না বলতে এই যে একটা হইলো তো মানে ইন্টারনাল যারা, এর হলো সিনিয়র ম্যানেজমেন্ট, লাইন ম্যানেজমেন্ট, হ্যাঁ সবাই।
এটার মধ্যে সবাই বাকি থাকে না, বলতে যে এরকম আছে বাকি থাকে না বলে তো তো যে মনে করেন এমপ্লয় আছে, এমপ্লয় তো 1,000 আছে, এর মধ্যে হয়তো ওরা 1-2 জন যাবে। লাইন ম্যানেজার হয়তো 20 জন আছে, এখানের মধ্যে 2 জন যাবে। সিনিয়র ম্যানেজমেন্ট কতগুলো আছে এটা যাইতে পারে। হ্যাঁ, শেয়ার বুঝতে হোল্ডার পারছি, হয়তো বুঝতে অনেক। পারছি। বুঝতে পারছেন তো না? জি, জি। এরকম আর কি। এরকম না যে সবাই যাবে, সবাই গেলে কাজ করবে কি? মোস্ট ইম্পর্টেন্ট অডিট। অডিটটা কি? অডিটটা একটা মানে প্রমাণ সাপেক্ষ ডকুমেন্ট, যেটা সেফটি এবং হেলথের পলিসি এবং এমনি যে করা হয় ওটা অডিট করা হয়। মানে অডিট কিসের উপর করা হয়? অডিটটা কিসের উপর করা হয়? অডিটটা করা হয় ডকুমেন্টের উপর ভিত্তি করে। অডিট করা হয় লোকদের ইন্টারভিউ নিয়ে। অডিট করা হয় ডকুমেন্ট গুলো ঠিক মতো করা আছে কিনা, এই অডিট গুলো করে আর কি। অডিট দুই ধরনের আছে, একটা ইন্টারনাল অডিট। ইন্টারনাল অডিট হলো কোম্পানির লোক করে, আর এক্সটার্নাল অডিট হলো থার্ড পার্টি করে। থার্ড পার্টি বলতে বাইরের লোক হইতে পারে, থার্ড পার্টি হইতে পারে। এবং থার্ড পার্টির কি যোগ্যতা থাকতে হবে এটা একটা মনে রাখেন, হ্যাঁ। আমরা আমার এখন একটু বলবেন আপনারা, তাহলে একটা 3টা কোর্স সম্বন্ধেও জানা হয়ে যাবে। থার্ড পার্টি হইলো যেমন আইসো আইসো 9, আইসো 45,000 আছে, এটা দিয়ে সেফটি অডিট করে। আর যদি মানে কোয়ালিটি ম্যানুফ্যাকচার কোম্পানি হয় তাহলে আইসো 9001 আছে, এটা দিয়ে কোয়ালিটি অডিট করা হয়। আবার আরেকটা আছে এনভায়রনমেন্টের উপর যদি অডিট করা হয়, ওই যে বাই বললো বন্যা টন্যা যেটি এগুলো, ওই অডিটটা করা হয় আইএসও 14,001। তাহলে এই যে 3টা যে স্ট্যান্ডার্ড আছে, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ড গুলো যা যা যাদের থাকবে, যারা স্ট্যান্ডার্ড গুলো সার্টিফিকেট অর্জন করছে, তারাই থার্ড পার্টি সার্টিফিকেট করতে পারবে। থার্ড পার্টি কি অডিট করতে পারবে। আরেকটা হলো যে যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, ডকুমেন্ট। ডকুমেন্ট তো অনেকবার বলছি। ডকুমেন্ট বলতে মেথড স্টেটমেন্ট বুঝবেন, রিস্ক অ্যাসেসমেন্ট বুঝবেন, পারমিট টু ওয়ার্ক বুঝবেন, জব সেফটি অ্যানালাইসিস বুঝবেন, চেকলিস্ট বুঝবেন। এই জিনিসগুলো ঠিক আছে কিনা এটা অডিটে দেখা হয়, অথবা অ্যাবসেন্টি রিপোর্ট দেখা হয়। তারপর কি দেখা হয়? তারপর মানে ফাইন করে ওই রিপোর্ট দেখা হয়। অনেক ধরনের রিপোর্ট এগুলো দেখে। এবং অডিটে ইন্টারভিউ নেয়, মানে ইন্টারভিউ নেয় যে তার কি যে টুলবক্স মিটিং ঠিক মতো করে কিনা, অনসাইট ট্রেনিং ঠিক মতো করে কিনা, এবং তার রিসোর্স ঠিক মতো আছে কিনা, সে যে কাজ করবে তার এরকম ফকলিফট ঠিক মতো আছে কিনা, সিজার লিফট ঠিক মতো আছে কিনা, এক্সকেভেটর ঠিক মতো আছে কিনা, কেরিন ঠিক মতো আছে কিনা, লোকগুলি কম্পিটেন্ট কিনা, এটা কি তারা কি ইয়া করে, চেক করে অডিটে। আর এই ডকুমেন্ট গুলো ঠিক আছে কিনা এটা দেখে, মানে ডকুমেন্ট অনুসারে কাজ হচ্ছে কিনা এটা দেখে। তো ডকুমেন্ট অনুসারে কি কাজ হচ্ছে কিনা, যেমন আমার রিক্স অ্যাসেসমেন্ট অনুসারে কাজ হচ্ছে কিনা, জিএসএ অনুসারে কাজ হচ্ছে কিনা, পারমিট টু ওয়ার্ক হিসেবে কাজ হচ্ছে কিনা, চেকলিস্ট অনুসারে কাজ হচ্ছে কিনা, এডি অডিট হিসেবে দেখে। দেখে কি করে, অবজারভেশন দেয়, মানে একটা ছবি ওঠায়, ছবি উঠে গ্রুপে দেয়। তাইলে এরা আবার যাদের দেয় এরা আবার এটারে সংশোধন করে রেক্টিফিকেশন করে, তারপর অডিট কমপ্লিট করে। এইভাবে অডিট রিপোর্ট করতে হয়। তাহলে আমরা অডিট কি, অডিট শুরু করে দিলেন, মনে করেন একটা অডিট আমরা যে এয়ারপোর্টে অডিট শুরু হয়েছে, অডিট শুরুর আগে ব্রিফিং দিলাম, তারপর সাইন করলাম, তারপরে কি করলাম, লিফটিং রিগিং চেঞ্জ করলাম। মানে লিফটিং এন্ড রিগিং এর এখানে গেলাম, ওখানে গিয়ে ভুল পেলাম, তারপর হটওয়ার্কের ভুল পেলাম, ওটির ছবি দিলাম, ছবি দেওয়ার পরে 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহ সময়ের পর তার এটি সংশোধন করে যে রেক্টিফিকেশন করলো, এটা হলো অবজারভেশন এন্ড রেক্টিফিকেশন। ফজর রাব্বি ভাই, জি, বলেন। প্রশ্ন আছে? উম না, প্রশ্ন নাই। সাজ্জাদ ভাই,
না, কোনো প্রশ্ন নাই। আচ্ছা সাজেদ ভাই, আমার প্রশ্ন আছে। আমার হইলো যে বলেন। এখানে যে জিনিসটা আপনি যদি রিস্ক অ্যাসেসমেন্ট করতে দিয়েছিলাম, আমরা কি চেষ্টা চেষ্টা করছিলেন? রিস্ক অ্যাসেসমেন্ট। আহ আচ্ছা আমি আগে এটার অপশন আপনাদের সাথে কথা আছে, জানেন না? হ্যাঁ, কথা আছে। আমি এটা একটু বন্ধ করে নিই।